তারা তাদের ভোট ব্যাংক হারানোর ভয়ে এসআইআরটা আটকাতে চাইছে। কারণ এই দলটার একমাত্র বন্ডিং হচ্ছে ক্ষমতায় থাকার কারণে দুর্নীতির ফেভিকল। কখনো সম্ভব নয় মমতা ব্যানার্জির টোটাল রিগিং ছাড়া। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা কয়েকদিন আগে দেখলাম শুনানি চলাকালীন একেবারে বিডিও অফিসকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং সেই ফারাক্কাকে আমরা দেখলাম। সেক্ষেত্রে আমরা দেখলাম যারা অভিযুক্ত ছিলেন, যাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ, তারা গতকাল ছাড়া পেলেন এবং সেই তারা যখন ছাড়া পেলেন তাদের বীরের সম্বর্ধনা দেওয়া হলো তৃণমূল দলের পক্ষ থেকে। কি বলবেন? আসলে পশ্চিমবঙ্গের এই শাসক দল তৃণমূল, তারা এসআইআর এর বিরোধিতা প্রথম থেকেই করছিল। বিভিন্ন রকম কার্যকারণ, তাদের নেত্রীর বক্তব্য এবং তাদের অন্যান্য নেতা এবং বিভিন্নভাবে তাদের ছোট বড় সমস্ত নেতৃত্বের লোকেরাই এসআইআর এর বিরোধিতা করছিল। তাদের বক্তব্য ছিল এসব এসআইআর ফেসআইআর চলবে না, যাদেরই ভোটার কার্ড আছে তাদেরই ভোট দিতে হবে। আর ভোটার কার্ডটাকে পশ্চিমবঙ্গ প্রশাসনকে ম্যানিপুলেট করে গত প্রায় 40 বছরের ওপর, ওই 80-81 সালের পর থেকে ব্যাপক হারে বাংলাদেশের বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান এবং সেটাকে করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবঙ্গে মাধ্যমে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়েও পড়েছে এবং দেখবে বিভিন্ন জায়গায় যেসব মানুষকে ধরা হচ্ছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যে বাংলাদেশি বলে, তাদের অরিজিন কিন্তু ভারতবর্ষে ঢোকার সেই পশ্চিমবঙ্গ এবং তাদেরকে এরা বাঙালি বলে ক্লেম করছে। আচ্ছা, বাঙালি তো বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের ভাষা কি বাংলা ভাষা? সেটাও নয়। এবং এখন অবস্থাটা যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে না, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এরকমভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক একটা জেহাদি সমাজ তৈরি হয়েছে, যেই সমাজের পুরো ব্যাকিংটা পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি সেটা পাচ্ছে। সেই জন্য তারা তাদের ভোট ব্যাংক হারানোর ভয়ে এসআইআরটা আটকাতে চাইছে। অনেক রকমভাবে আগে লিগালিও চেষ্টা করেছিল, আটকাতে পারেনি। এইবারে ঘটনা হচ্ছে, যত এসআইআর এগিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের সঙ্গে বিরোধী দলের যে ভোটারের যে সাপোর্টের সংখ্যা, এইটা শুধু কমে আসছে তাই নয়, সেটা হয়তো নেগেটিভে চলে যাবে। তার জন্য তারা যা যা করার, কারণ পুরো এই তৃণমূল দলটাই দুর্নীতির ওপর টিকে আছে এবং একটা ভারত বিদ্বেষী পশ্চাৎ তাদের আছে এবং তারা তো কথায় কথায় ভারতীয় সংবিধানকে মানে না। এবং একটা আশ্চর্যভাবে দেখবে যে পশ্চিমবঙ্গে শুধু যে এই তৃণমূল করছে তাই নয়, দেখবে ইসলামী মানুষ যারা ভারতীয় ইসলামী এবং যারা জাতীয়তাবাদী, ভারতবর্ষেই জন্ম কর্ম, তাদের অনেকেই এই বর্তমান রাজ্যের শাসক দলের ওপরে বীতশ্রদ্ধ হয়ে অন্যরকম চিন্তাভাবনা করছিল ভোটের বাজারে। সেইটাকে বন্ধ করার জন্যই কিন্তু এই মিমের আমদানি, তারপরে দেখো আইএসএফ একটা নতুন গজিয়েছে, হুমায়ুন কবির যে 30% হিন্দুদের 70% মুসলমানরা কেটে ভাসিয়ে দেবে, এই সব কথাবার্তা বলতো। তো এদের মুশকিলটা হচ্ছে কি, যে এরা এই যে কাজগুলো করছে, এদেরকে সাপ্লাই করছে কে? টাকা পয়সা। সবই কিন্তু তৃণমূল করছে। তার কারণ হচ্ছে এই যে তৃণমূল বিরোধী জাতীয়তাবাদী মুসলিমদের কিন্তু তারা ভয় দেখিয়ে তৃণমূলে আবার ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে এই মনিরুলের কথা মনে পড়লো। মনিরুল আগেও এরকম ভাবে অসভ্যতা করেছে ওই লোকটি। তো বিডিও অফিস ভাঙার পরে তাকে না, বিডিও অফিস কি, শোনো, তাদের নেতৃত্ব ইডি যেখানে আইন সিদ্ধভাবে কোর্টের অর্ডারে
যেখানে অনুসন্ধান চালাচ্ছে সেখানে গিয়ে ফাইল লুট করে নিয়ে চলে যায় পুলিশ সমভিব্যাহারে। এরা তো আইন মানে না। একটা কথা দেখো, এরা বলে যে সংবিধান তারা মেনে চলে, এবং তারা নাকি সেই কি বলে তোমার ওই, ওরা নাকি একটা ওই যে ধর্মনিরপেক্ষ দল, সেকুলার। আইএসএফ এর নামের মধ্যে আবার সেকুলার বলা আছে। সেকুলার মুসলিম, আচ্ছা সেকুলার মুসলিম কোনোদিন দেখেছো কাউকে? সেকুলার ভারতবর্ষের সংবিধানের কোন আর্টিকেলে আছে, কোন ধারায় আছে? কোথাও নেই। বরঞ্চ বাবা সাহেব আম্বেদকরের চিঠি পাওয়া যায় সংবিধান রচনার সময়, যে আমরা মানে ভারতীয়রা এই সেকুলার নই, আমরা ধর্মনিরপেক্ষ নই। এর মানে কি যে আমরা সেকুলার? এই যে আইএসএফ এবং তাদের সহযোগী হয়ে গেছে, আগে আইএসএফ ছিল সহযোগী, এখন কমিউনিস্টরা হয়ে গেছে আইএসএফ এর সহযোগী। এবং কমিউনিস্টরা দেখো তাদের জন্মের পর থেকে কিন্তু ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী, হিন্দু বিরোধী একটা দল, এবং এরা সঙ্গে সঙ্গে আইএসএফ এর সঙ্গে ভিড়েছে। আবার মমতা ব্যানার্জির দলের যখন যেখানে প্রয়োজন সেখানে এই কমিউনিস্ট আর এইসব দলছুট তথাকথিত ইসলামী এবং সেকুলার নামদারি ভণ্ড যে দলগুলো আছে, তারা মমতা ব্যানার্জির সাপোর্টে এগিয়ে আসে। এর আগে তোমার মনে আছে যে কমিউনিস্টরা রব তুলেছিল যে কি বলে তোমার ওই নো ভোট টু বিজেপি, নো ভোট টু তৃণমূল, কিন্তু ওরা কখনো বলবে না, কারণ মোহাম্মদ সেলিম যে দায়িত্বে আছে পশ্চিমবঙ্গে, সেও তো এই মনিরুল পন্থী, তারও তো ইসলামাইজেশন হচ্ছে একমাত্র কাম্য। সেও তার ছেলের, এমনই সে ধর্মনিরপেক্ষ যে ছেলের বিয়ের নেমন্তন্নের কার্ডে ওপরেই লেখে ইনশাআল্লাহ। আল্লাহ বিনা এদের কাছে কোনো কিছু আর কোনো উপাস্য নাই। এবং এই যে মৌরুষি পাট্টা এবং দুর্নীতির যে মধুভাণ্ড, সেটা হাতছাড়া হয়ে যাবার ভয়ে এরা এই বিডিও অফিস, কেন বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, দরকার হলে চিফ ইলেকশন অফিস করবে, ভাঙচুর করবে। তুমি ওন্দাতে দেখো যে ঘটনা ঘটেছে, যে বিরোধী দলের লোকাল নেতৃত্বকে ভয় দেখানো, মারধর করা, দরকার হলে মেরে ফেলা। এখন আমি জানি না যে ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইআর ঠিক মতো পশ্চিমবঙ্গে কমপ্লিট করতে পারবে কি না। যদি না পারে তাহলে এখানে ইলেকশন হবে না, পিছিয়ে যেতে হবে। এবং তারপরে যারা দায়িত্বে আছেন তারা সেই আইন অনুক ব্যবস্থা নেবেন। আর একটা কথা মনে রেখো, পশ্চিমবঙ্গে যে যদি কোনোদিন রাষ্ট্রপতি শাসন হয়, এগুলো রাষ্ট্রপতি শাসন হওয়ার তো খুব স্বাভাবিক প্রক্রিয়ার দিকেই এগোচ্ছে, তার 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে একটি দল ইতিহাসের পাতায় চলে যাবে, তার নাম তৃণমূল কংগ্রেস। কারণ এই দলটার একমাত্র বন্ডিং হচ্ছে ক্ষমতায় থাকার কারণে দুর্নীতির ফেভিকল। সেই দুর্নীতির ফেভিকল দিয়ে এরা জোড়া আছে। মনিরুল টনিরুল সবাই তাই। মনিরুলের এই যে তোমার কুৎসিত ভাষা প্রয়োগ, ইয়ে প্রয়োগ, এগুলো তো হ্যাঁ, এগুলো তো আগেও করেছে, সে আগেও করেছে। এরা তো ভদ্র লোকের দল নয়, কাজেই তুমি তাদের থেকে এটা কি এক্সপেক্ট করবে? এবং এই যে যারা এইসব ভাঙচুর করলো বিডিও অফিস, তাদের গলায় মালা পরিয়ে দিয়েছে। এটা তো সংবিধানকে এবং ভারতীয় যে আইন তাকে সরাসরি চ্যালেঞ্জ করা, তাকে ভেঙে দাও। এবং এই আইনটাকে ভেঙে না দিলে 20%, 25% সমর্থন পাওয়া একটা দল কি করে ইলেকশনে জিততে পারে? কখনো সম্ভব নয় মমতা ব্যানার্জির, টোটাল রিগিং ছাড়া। স্যার আমরা দেখলাম বাঁকুড়ার ওন্দায়, আপনিও বললেন যে বিজেপি নেতার একেবারে দোকান বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে শান্তিপুরে আরেক বিজেপি নেতা, তারও কারখানা, তারও বাড়িতে আগুন লাগিয়ে। এগুলো আরো বাড়বে, এগুলো আরো বাড়বে, কারণ জনবিচ্ছিন্ন শুধু জেহাদি, ভারত বিদ্বেষী, হিন্দু বিরোধী শক্তির ওপরে ভরসা করে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে চায়, তার এই ধরনের সন্ত্রাস ছাড়া আর তো মানে রাজ্যপাট চালানো সম্ভব নয়। এখন যারা এর ব্যাপারে ডিসিশন নেবেন তারাই ডিসিশন নেবেন যে কি করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই দলটা পুরোপুরি জেহাদিদের দ্বারা অনুপ্রাণিত, জেহাদিদের দ্বারা পরিচালিত, ভারত বিদ্বেষী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এবং
এরা একমাত্র যে ভাষাটা বোঝে সেটা আইনের ভাষা, যেটা সত্যিকারের এদের ওপরে যদি প্রয়োগ করা হয়। এখন দেখো, আমরা একটা কথা জানি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এখন সুপ্রিম কোর্টের ব্যাপারটাও তো, তারা তো বংশ পরম্পরায় জজ হচ্ছে, ওটা তো ওই কলেজিয়াম সিস্টেম, যেই সিস্টেমটা 1991 সালে বিশেষ কারণে কিছুদিনের জন্য হাইলি টেম্পোরারি এসেছিল, সেটা টেম্পোরারি আখ্যা পেল 1992 সাল থেকে। তারপরে সেটা টেম্পোরারি ভাবেই চলছে, এবং এই টেম্পোরারিটাই এখন পার্মানেন্সি পেয়ে গেছে। এখন তারা যদি এখন ঠিক করে থাকে যে হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী এবং ভারতবর্ষকে খণ্ডিত করার যে সব শক্তিগুলো আছে তারাই একমাত্র ভারতবর্ষে রুল করবে, এটাই আমরা সুপ্রিম কোর্টে বসে ঠিক করব, এবং ভারতীয় যে রাজনীতির মহল এবং ভারতীয় যে তোমার আইন প্রণয়নের জন্য যারা আছেন, তারা যদি সেখানে চুপ করে ঘুমিয়ে থাকেন তাহলে তাই হবে, কিছু করার নেই তো। আর কয়েকদিনের মানে কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা নির্বাচন, তার এখানে আমি কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রাখছি। তুমি যে বলছো পশ্চিমবঙ্গে যে আর কয়েক মাস বাদেই নির্বাচন, এমনকি মাননীয় গৃহমন্ত্রী দেশের তিনি বলেছেন এপ্রিল মাসে বোধহয় হবে, আমি এটা কি এতে শুনেছিলাম। দেখো, এইগুলো তো সব রাজনৈতিক বক্তব্য। আমার কথা হচ্ছে যে যদি এপ্রিল মাসে নির্বাচন করতে হয় তাহলে তো তোমাকে ফেব্রুয়ারির শেষে মানে নির্বাচনের টাইম দিনক্ষণ ঘোষণা করতে হবে, কিন্তু সেটা করতে গেলে আগে তো এসআইআর কমপ্লিট করা। এই মমতা ব্যানার্জিরা তাদের টার্মে এসআইআর কে একটা মানে পশ্চিমবঙ্গে হাস্যকর জায়গায় যদি নিয়ে যায়, তাহলে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এবং সেটা যদি নির্বাচন কমিশন মেনে নেয়, তাহলে সারা ভারতবর্ষে কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে চরম বিক্ষোভ, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, কারণ কেউ মানবে না, কেউ মানবে না। এই জায়গাটা ওই পর্যায়ে গেছে। আজকে বিডিও অফিস হয়েছে, কালকে এসডিও অফিস, ডিএম অফিস, তারপরে তো নির্বাচন কমিশনকেই এরা অ্যাটাক করবে, এবং করতে শুরু করে দিয়েছে অলরেডি। বিএলও কে মারধর করা হচ্ছে, এবং যেসব বিএলও সুইসাইড করছে তারা কার চাপে সুইসাইড করছে সেটা কিন্তু তৃণমূল ডিসাইড করছে, তৃণমূলের পুলিশ সেটার ইনভেস্টিগেশন করছে, তৃণমূলই তার রায় দিচ্ছে, এবং তৃণমূলের জজ সেটা নিয়ে বলছে যে হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব সুখকর নয়। এই যে দিকে দিকে বিজেপি নেতাদের বাড়িতে বা কারখানায় আগুন ধরানো হচ্ছে, মানে এই ভোট আসতে এতটা বাকি, তার আগে থেকে এত অশান্তি বা এত, এটা তো বললাম যে আরো বেড়ে যাবে, কারণ হার্ডলি 20%, 25% লোক, 100-র মধ্যে 20-25টা লোক তৃণমূলকে সমর্থন করে। এই 20-25টা লোকের ভোটে তাকে জিততে হবে। টোটাল রিগিং, টোটাল এই ভয় ভীতি, মারধর, খুন খরাবি ছাড়া এটা তো সম্ভব নয়। না আপনি বলছেন যে এই অশান্তিটা আরো বাড়বে? এখন যদি মানে এসআইআর এখনো চালিয়ে যাওয়া হয়, বাড়বে, এবং এসআইআর সুষ্ঠুভাবে করার মতো অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনে এই মুহূর্তে নেই। তুমি দেখো না, এই তো বোধহয় এতে পশ্চিমবঙ্গের বর্তমান চিফ সেক্রেটারিকে নির্বাচন কমিশন জবাবদিহি করতে বলেছে, যাদের এগেনস্টে স্টেপ নেওয়ার কথা তারা স্টেপ নিচ্ছে না। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন ইচ্ছে করলে চিফ সেক্রেটারিকে ইমিডিয়েটলি সরিয়ে দিয়ে দিল্লিতে বলতে পারে যে তুমি ওকে নিয়ে গিয়ে বসিয়ে রাখো আনটিল ফার্দার অর্ডার। 72 ঘন্টা সময় আবার দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। কিছুই তো করছে না, এবং এসআইআর সেইভাবে হচ্ছে না, হবে কি করে? আর এসআইআর এ যে ডাকাটা তো কোনো অপরাধ নয়। মানে আমি তোমাকে বলবো, বিজেপির নেতা, পদ্মভূষণ পাওয়া একজন মানুষ, হ্যাঁ, তাকে এসআইআর এর মানে ওই তথ্যগত অসঙ্গতির জন্য ডেকেছিলেন। এই মুহূর্তে আমার মানে ছোট ভাইয়ের মতো তোমার ওই বিজেপির যে তোমার এই মুহূর্তে বোধহয় স্টেটের মুখপাত্র, তার মাকে ডেকেছিলেন। এগুলো হতেই পারে। তুমি দেখো এখানকার এই জেহাদি এবং তাদের পদলেহনকারী ভৃত্যদের অবস্থা কি। আমি দেখলাম যে একজন নোবেল লরিয়েট নয়, নোবেল তোমার ওই যে কি বলে ইকোনমিক্সের, যেটা ওই তোমার রিকিয়াভিক ব্যাংক থেকে যেটা স্পন্সর করে তোমার ওই, সেখানে নোবেল ইকোনমিক্সে পাওয়া অমর্ত্য সেন, তার বাড়ির লোকেরা বলছে যে আমরা ভারতরত্ন দেখালাম,
তাহলে কেন ডাকবে? আচ্ছা, এই লোকগুলো কত অশিক্ষিত। আজকে বাঙালি কি মমতা ব্যানার্জির মনীষা দিয়ে ঠিক করবে, নাকি রবীন্দ্রনাথের মনীষা দিয়ে, বিবেকানন্দের মনীষা দিয়ে, অরবিন্দের মনীষা দিয়ে ঠিক করবে? যদি এটাকে আমাকে ওই কি বলে ভারতরত্ন দেখিয়ে মানতে হয়, তাহলে তো নেলসন ম্যান্ডেলাও ভারতীয়। এই যে লোকগুলো কতটা অশিক্ষিত, মূর্খ, এবং তারা কতটা আত্মকেন্দ্রিক, এটা এতেই প্রমাণ হয়। আর এটাতে কোনো ছোট বড়র ব্যাপার নেই। একজন বিখ্যাত দেশের মানে জাতীয় ক্রিকেটার, তিনি বলেছেন আমি যতবার ডাকবে আমাকে আমি যাব। যাকেই ডাকুক না কেন, তথ্যের যদি অসঙ্গতি থাকে আমি সঙ্গতিটা দেখিয়ে দেবো। মানে বাবার নাম বা মার নাম বানানে ভুল হতে পারে, সেটা থাকলে পরেও তো তোমার যে কম্পিউটারে এআই যখন করা হচ্ছে ওটা দেখে দেবে যে এটা ভুল আছে। আমার ধরো চক্রবর্তী বানানেও যদি ভুল থাকে, তাহলে আমাকেও ডাকতে পারতো, দেখিয়ে দিলেই হলো যে এটা হচ্ছে আমারই, কোনো তো অসুবিধা নেই। তো এইগুলো ক্রিয়েট করা হচ্ছে। তুমি দেখো পশ্চিমবঙ্গের চটি চাটা সংবাদ মাধ্যম, কারণ এখানে কোনো বড় সংবাদ মাধ্যম চালানো সম্ভব নয় চটি চাটা ছাড়া, প্রচুর এক্সাম্পল আছে। এই চটি চাটা সংবাদ মাধ্যম, চটি চাটা অ্যাডমিনিস্ট্রেশন, চটি চাটা পুলিশ, এদের সম্মিলিতভাবে নিয়ে তৃণমূল, যেটা মানে টোটালি একটা জেহাদি দুর্নীতিগ্রস্ত দল, তারা এই হিউ অ্যান্ড ক্রাইটা তুলছে যাতে এসআইআর বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে সাম টোটাল। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीडोग और 5,000 प्लस बीडोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।